সকালের নরম রোদ জানলার ফাঁক গলে ঘরের ভেতর ঢুকছে। টেবিলের ওপর ধোয়া ওঠা চায়ের কাপ রেখে গোয়েন্দা অমরেশ চ্যাটার্জি নিয়ম মাফিক খবরের কাগজ পড়ছেন। প্রতিদিনের মতোই দেশের নানা অপরাধ, রাজনৈতিক টানাপোড়েন আর দুর্ঘটনার খবর চোখ বুলিয়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎ একটি খবর তার দৃষ্টি আকর্ষণ করলো। আরে বাহ! এ তো দারুণ ব্যাপার। একজন ডাক্তার নিজের রক্ত দিয়ে রক্তাল্পতায় আক্রান্ত এক মুমূর্ষু রোগীর জীবন বাঁচিয়েছেন। রোগীর জন্য জরুরি ভিত্তিতে বি পজিটিভ রক্তের প্রয়োজন ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে রক্তের ব্যবস্থা না হওয়ায় রোগীর অবস্থা ক্রমশ সংকটজনক হয়ে উঠছিল। শেষ পর্যন্ত সময় নষ্ট না করে সেই ডাক্তার নিজেই রক্ত দেন। তার তৎপরতায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসে রোগী। এই পৃথিবীতে এখনো মানবতা পুরোপুরি হারিয়ে যায়নি। কিছু মানুষ আছেন, সত্যিই আছেন, আর তারা আছেন বলেই আমাদের সমাজটা এখনো টিকে আছে। ডাক্তারের মহানুভবতায় সত্যিই মুগ্ধ হলেন গোয়েন্দা অমরেশ চ্যাটার্জি। ঠিক সেই সময় ঘরের ডোরবেল হঠাৎ টুংটাং করে বেজে উঠল। খবরের কাগজটা ভাঁজ করে টেবিলের ওপর রেখে দরজার দিকে এগিয়ে গেলেন গোয়েন্দা অমরেশ চ্যাটার্জি। দরজা খুলতেই তিনি কিছুটা অবাক হয়ে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে শোভন মৈত্র, দূর সম্পর্কের মাস্তুতো দাদা। 4 বছর আগে এক আত্মীয়ের বিয়েতে শেষ দেখা হয়েছিল, কিন্তু আজকে শোভনদাকে যেন চেনাই যাচ্ছে না। মলিন প্যান্ট শার্ট, চোখ লাল, মুখ শুকনো, ভাঙা মানুষ যেন। চুল এলোমেলো, চোখ দুটো লাল ও অশ্রুসিক্ত, মুখে গভীর ক্লান্তির ছাপ। মনে হচ্ছে বহুদিন ধরে দুঃস্বপ্নের মধ্যে কাটাচ্ছেন। হ্যাঁ, যাই। আরে, শোভনদা যে, তুমি আহ, ভেতরে এসো। কি হয়েছে তোমার? শোভন মৈত্র ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে সোফায় বসে পড়লেন। দুহাত কাঁপছে তার। কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ ভেঙে পড়া গলায় বললেন, আমার 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 সর্বনাশ হয়ে গেছে ভাই। আমার সর্বনাশ হয়ে গেছে। বসো বসো বসো। আরে, বসো আগে শোভনদা। এইভাবে ভেঙে পড়লে চলবে না। শান্ত হও দাদা। দাঁড়ো দাঁড়ো, জল দিচ্ছি। এনো এনো এনো, জল খাও জল খাও। ধীরে ধীরে সব বলো তো কি হয়েছে। লুটেরা লুটেরা ছেলেটার জীবনটা নষ্ট করে দিল। ওরা ওরা ওকে শেষ করে দিয়েছে। কারা? কি বলছো তুমি? একটা শয়তানের দল। বাইরে থেকে সভ্য মানুষের মুখোশ পরে থাকে, কিন্তু ভিতরে ভিতরে নরপিশাচ। আমার ছেলেকে ফাঁদে ফেলে সব কেড়ে নিয়েছে। আহ, পুলিশে জানিয়েছো? জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। ওরা টাকার জোরে সব চাপা দিয়ে দিচ্ছে। হঠাৎ শোভন মৈত্র উঠে দাঁড়িয়ে অমরেশের হাত শক্ত করে চেপে ধরলেন। তবুও তোমার কাছে এসেছি। আমি জানি ভাই, তুমি পারবে। ওই শয়তান সমেত পুরো দলটাকে তুমিই ধরতে পারবে। যারা তোমার পরিবারের সর্বনাশ করেছে তাদের কাউকে আমি ছাড়বো না শোভনদা। এক কাজ করো, শুরু থেকে সবটা বলো তো। তুই তো জানিস, আমার ছেলে অয়ন মাধ্যমিক পাশ করার পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর একটা কোর্স করেছিল। খুব মেধাবী না হলেও ভেবেছিলাম কোনো কলকারখানায় চাকরি একটা পেয়ে যাবে। কলেজে পড়ায়নি, কারণ সংসারের অবস্থাও ভালো না। হুম, তারপর? একদিন মাধবগঞ্জ রেল স্টেশনে একটা লোক ওর হাতে একটা লিফলেট দেয়। তাতে লেখা, ব্ল্যাক আয়রন স্টিল প্ল্যান্ট 10 জন টেকনিক্যাল স্টাফ নিচ্ছে, মাধ্যমিক পাস আর ট্রেনিং কোর্স থাকলেই চলবে। ঠিকানা ছিল 130 এবিবি স্ট্রিট।
অমৃতলজের দোতলায়। তারপর অয়ন সেখানে যায়? হ্যাঁ, ওর সার্টিফিকেট দেখে দুজন লোক বলে চাকরি হয়ে যাবে। পরদিন ব্ল্যাক আয়রন স্টিল প্ল্যান্টে যেতে বলে। বলে সেখানে ইঞ্জিনিয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে। আচ্ছা, তারপর? পরের দিন গাড়িতে করে অয়ন নিশিগঞ্জ যায়। স্টিল প্ল্যান্টের প্লেটের সামনে ফ্লাইওভারের কাছে একজন নিজেকে অফিসার পরিচয় দিয়ে ওর হাতে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেয়। তারপর বলে মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্ট? হ্যাঁ হ্যাঁ, ওকে উম, গ্রামের থেকে একটা নার্সিং হোমে নিয়ে যায়। সেখানে একজন ডাক্তার পরীক্ষা করে বলে তোমার অ্যাপেন্ডিসাইটিস আছে, এখনই অপারেশন না করলে চাকরিতে যোগ দিতে সমস্যা হবে। কি সর্বনাশ! অপারেশনের পর জ্ঞান ফিরলে অয়ন দেখে নিশিগঞ্জ স্টেশনের কাছে একটা প্রাইভেট ক্লিনিকে পড়ে আছে। তারপর ওকে ট্রেনে তুলে দেয়। বাড়ি ফিরে ছেলেটা অসুস্থ হয়ে পড়ে। আমরা ডাক্তার দেখাই। ডাক্তার কি বললেন? ডাক্তার বললেন অপারেশন করে ওর টার্ন কিডনিটা বের করে নিয়েছে। আরে, মানে তুমি কি বলছো? সুগন্ধা, তুমি শিক্ষিত মানুষ, তুমি শিক্ষিত মানুষ হয়ে এমন ভুল করলে কেন? ব্ল্যাক আয়রন স্টিল প্ল্যান্ট কখনো রাস্তায় দাঁড়িয়ে চাকরি দেয় না। খবরের কাগজে বিজ্ঞাপন বের হয়, নিয়ম মেনে পরীক্ষা হয়। প্রথমে বুঝিনি, পরে যখন ইন্টারভিউ ছাড়াই চাকরি দিচ্ছে, রাস্তায় অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে, তখন আমার সন্দেহ হয়েছিল। আমি অয়নকে ফিরে আসতেও বলেছিলাম, কিন্তু কিন্তু ও শোনেনি। কেন? অনেকদিন চাকরি না পেয়ে ও ভীষণ অবসাদে ভুগছিল। মনে করেছিল এবার ভাগ্য খুলেছে। নার্সিং হোমটা কোথায় ছিল, কিছু বলতে পেরেছে? অয়ন বলছিল কোনো গ্রামের ভেতরে, অনেক অলিগলি পেরিয়ে একটা দোতলা বাড়ি। এক কাজ করা যাক, আমি আজকে বিকেলে তোমাদের বাড়িতে যাব, ঠিক আছে? অয়নের সঙ্গে বিস্তারিতভাবে কথাও বলতে হবে। যদিও এসব পাচারকারীর নিজের নাম পরিচয় সবই ভুয়ো হয়, এদের অল্প শিক্ষিত বেকার ছেলেদেরই এরা টার্গেট করে, বুঝলে? আমি আমি থানায় অভিযোগ দায়ের করেছি। খুব ভালো করেছো এটা। কিন্তু অয়নকে নিশিগঞ্জ নিয়ে যাওয়ার মতো মনোবল আর নেই অমরেশ। ছেলেটাকে দেখলেই বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায় রে। যারা এটা করেছে তাদেরকে তো খুঁজে বার করতেই হবে। বিকেলে অমরেশ অয়নদের বাড়িতে এলেন। দরজা খুলে অমরেশকে দেখে শোভনের স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন। অমরেশ, ওরা ওরা আমার ছেলেটাকে চাকুরি দেওয়ার নাম করে নিয়ে গিয়েছিল। ডাক্তার ওর কিডনি তুলে নিয়ে নষ্ট করে দিল ওর জীবনটা। ফাঁসি চাই, শয়তানগুলোর ফাঁসি চাই। অমরেশ, কিছু একটা করো বাবা, কিছু একটা করো। অমরেশ বেডরুমে ঢুকে দেখলেন একটি রোগা ছেলে বালিশে ভর দিয়ে শুয়ে ট্যাবে ছবি দেখছে। ঘরে শোভন আর অমরেশ ঢুকতেই ছেলেটি ধীরে উঠে বসল। শরীর ভীষণ দুর্বল। বছর 25-এর অয়নের মুখে কয়েকদিনের না কাটা দাড়িকোপ, পাতলা টি শার্টের ফাঁক দিয়ে পেটের নিচে অপারেশনের কাটা দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। অমরেশ চেয়ার টেনে বিছানার পাশে বসলেন। তুমি অয়ন তো? কাকু, কাকু, কাকু। ভয় পেও না, আমি শুধু সবটা জানতে চাই। তোমার কাছে কি সেই অফিসের ঠিকানা আছে? না কাকু, লিফলেটটা হারিয়ে ফেলেছি। তবে মনে আছে, 130 ABB স্ট্রিটে অমৃত লজের দোতলায় অফিস ছিল। আচ্ছা, অফিসে কারা তোমার ইন্টারভিউ নিয়েছিল? উম,
দুজন স্যুট টাই পরা লোক ছিল। ওরা আমার সার্টিফিকেট আর মার্কশিট দেখেছিল। বাইরে একটা টুলে লাল চাপ দাড়িওয়ালা একজন বসেছিল। তাকে আগে কোথাও দেখেছিলে? না, কিন্তু পরের দিন নিশিগঞ্জ যাওয়ার সময় দেখি কি সেই লোকটাই গাড়ির ড্রাইভার। তারপর তারপর কি হয়েছিল, ভালো করে বলো তো। একটা এসি বলেরো গাড়িতে আমি পিছনের সিটে বসেছিলাম। আমার পাশে একজন লোক বসেছিল, আর ড্রাইভারের পাশে আরেকজন। নিশিগঞ্জের বিধান সরণি পেরিয়ে স্টিল গেটের সামনে গাড়ি থামে। সেখানে স্যুট বুট পরা একজন লোক হাতে ফাইল নিয়ে গাড়িতে ওঠে। কালো চাপদারি ছিল লোকটার। সে নিজেকে কোম্পানির এক্সিকিউটিভ বলে পরিচয়ও দেয়। সে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়? হ্যাঁ কাকু, আমার হাতে একটা লেটার দেয়। তাতে লেখা ছিল জুনিয়র মেকানিক পোস্ট, শুরুতে 25,000 টাকা বেতন। তারপর মেডিকেল টেস্টের কথা বলে? আচ্ছা। হ্যাঁ, বলে নিশিগঞ্জ গ্রামের একটা নার্সিংহোমে টেস্ট হবে, তারপর জয়েন করতে পারবো। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আছে? না কাকু, পরে ওরা লেটারটা কেড়ে নিয়েছিল। বলেছিল কোম্পানির রেকর্ডে রাখতে হবে। তুমি কি বুঝতে পারোনি কিছু গোলমাল আছে? আমি চাকরির নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম কাকু। এতদিন বেকার ছিলাম, বাড়িতে টাকার অভাব, সবাই কথা শোনাতো। তাই ওদের কথায় ভর্তি হয়ে অপারেশন করিয়েছি। আমার তো অ্যাপেন্ডিক্সের কোনো ব্যথাই ছিল না কাকু, তো বিশ্বাস করে ফেলেছিল। আরে, কেন বিশ্বাস করেছিলে? জোরে পেট টেপাতে খুব ব্যথা লেগেছে। উফ। মেডিকেল টেস্টের জন্য তোমার সঙ্গে আর কোনো ছেলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, বিহারের মোকামা ঘাট থেকে কৈলাস দুবে নামে একটা ছেলে এসেছিল। সেও মেডিকেল টেস্টের জন্য ভর্তি হয়েছিল, পাশের বেডে শুয়েছিল। সেই তিনজন লোককে তুমি চেনো? মানে এখন তোমাকে যদি বলি চেনাতে, তুমি চিনতে পারবে তাদেরকে? আর যে ডাক্তার অপারেশন করেছিল তাকে দেখলে চিনতে পারবে? উম, যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল তার নাম ছিল মিস্টার ত্রিপাঠী। লেটারে সেই নামটাই লেখা ছিল। আর ওদের মধ্যে একজন খাটো ফর্সা চেহারার লোক ছিল, তার সঙ্গে একজন অবাঙালি ডাক্তারও ছিল। অজ্ঞান হওয়ার আগে ওটিতে তাকে দেখেছিলাম। আহ, তুমি অমৃত লজে কবে গিয়েছিলে বলো তো? ডেটটা একটু আমাকে বলো তো। উম, গত সপ্তাহে 16ই মে, শুক্রবার। আমি অমৃত লজে যাব। ওরা নিশ্চয়ই খাতায় ভুয়ো নাম ঠিকানা লিখে রেখেছে। আর নিশিগঞ্জ, ফরিদপুর, যে জায়গাটাকে নার্সিং হোম বলা হচ্ছে, আমার সন্দেহ সেটা আদৌ কোনো নার্সিং হোম নয়, হয়তো কোনো বাড়ি ভাড়া নিয়ে এইসব পাচার চক্র তাদের নোংরা কারবার চালাচ্ছে। তবু তবু চেষ্টা করব, যদি কোনো সূত্র পাওয়া যায়। তুমি তুমি জীবনে কত চোর ডাকাত আর অপরাধীকে আইনের হাতে তুলে দিয়েছ। সমাজের এই শিক্ষিত নরপিশাচ অপরাধীদের তুমি, একমাত্র তুমি নিশ্চয়ই শাস্তি দিতে পারবে। চেষ্টা করব শোভনদা। যারা নিরীহ ছেলে মেয়েদের স্বপ্ন দেখিয়ে তাদের জীবন নষ্ট করছে, তাদের আমি ছাড়বো না। সত্যিটা বার করেই ছাড়বো আমি, তুমি নিশ্চিন্ত থাকো। পরের দিন সকাল 10টায় অমরেশ অস্মিতকে সঙ্গে নিয়ে বিবি স্ট্রিটের অমৃত লজে পৌঁছালেন। আই কার্ড দেখিয়ে অমরেশ ম্যানেজারকে বললেন, গত 16ই মে এখানে দুজন অফিসার এসেছিলেন, কয়েকজন ছেলের চাকরির ইন্টারভিউ নিয়েছিলেন। তারপর নাকি তারা নিশিগঞ্জ চলে যান। ম্যানেজার বাবু, হোটেলের রেজিস্টারটা একটু দেখান তো। চশমা ঠিক করে ম্যানেজার খাতা উল্টে পাল্টে দেখে বললেন, হুম, 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 হুম। এই তো, এই তো, এই তো। না, না স্যার, না স্যার, অফিসার নয়, অফিসার নয়। খাতায় তো দেখছি তিনজন ব্যবসায়ী ছিলেন।
দুদিন এখানে থেকে সিমেন্ট কারখানার জন্য ওই ছেলেদের ইন্টারভিউ নিয়েছেন, তারপর উড়িষ্যায় ফিরে গেছেন। ব্যাপারটা বুঝতে পারছিস? পুরোটাই ভুয়ো পরিচয়। নিশিগঞ্জ হয়ে গেল ভুবনেশ্বর, আর স্টিল কারখানা হয়ে গেল সিমেন্ট কারখানা। উম, স্যার, মানে ব্যাপারটা আজ সকালেও পুলিশ এসে খোঁজ খবর নিয়ে গেছি। শুনলাম চাকরির নাম করে নাকি একটা ছেলের ওই কিডনি কেটে নিয়েছে। হ্যাঁ, কি সাংঘাতিক, কি সাংঘাতিক! হ্যাঁ, আমি এই কেসটার তদন্ত করছি। ম্যানেজারকে ধন্যবাদ জানিয়ে দুজনে বাইরে বেরিয়ে এলেন। ঠিক তখনই প্যান্ট গেঞ্জি পরা বছর 20 এক যুবক অমরেশকে আড়ালে ডেকে নিয়ে গেল। দাদা, আপনারা কি ওই কোম্পানির বাবুদের খুঁজছেন? হ্যাঁ, ভাইপোর চাকরির ব্যাপারে এসেছিলাম। আগে আমি এই লজের কর্মচারী। ওরা আমাকেও একটা ঠিকানা দিয়েছে, বলেছে সেখানে গেলে কারখানায় মোটা মাইনের নাকি চাকরি হবে। তাহলে যাচ্ছ না কেন? যাব, তবে লজের মালিককে বলতে নিষেধ করেছে, জানলে চাকরি থেকে বার করে দেবে, সেই জন্য। ঠিকানাটা দেখাও তো। ছেলেটি পকেট থেকে একটি ছোট ডায়েরির পাতা বের করলো। কাগজটা দেখে অমরেশের চোখ জ্বলে উঠল। এই দেখুন। সুধীর সেন, গ্রাম শিমুলহাটি, ব্লক ফরিদপুর, উত্তর নিশিগঞ্জ, উত্তর বর্ধমান। আচ্ছা, ভাই তোমার নামটা কি বলো তো? আগে আমার নাম অরূপ চ্যাটার্জি। ও আচ্ছা আচ্ছা। তোমার বাড়ি কোথায়? উদয়নারায়ণপুর, হাওড়া। আচ্ছা, ওরা তোমার নাম ধাম সব লিখে নিয়েছে? হ্যাঁ স্যার, সব লিখে নিয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, সাবধানে থেকো। এখনই কোথাও যাওয়ার দরকার নেই। আপনার নামটা জানতে পারি? আমার নাম অমরেশ চ্যাটার্জি, বাড়ি হাতিবাগান। পরে আবার দেখা হবে। ছেলেটি চলে যেতেই অমরেশের মুখে চিন্তার ছাপ ফুটে উঠল। বাসে উঠে তিনি অস্মিতকে বললেন, আচ্ছা অস্মিত, একটা কাজ করলে হয় না? বুঝলি, একটা নাম মতলব আমার মাথায় এসেছে। কি মতলব? এক কাজ করা যাক। তুই হলি মাধ্যমিক পাস বেকার যুবক। মনে কর তোর নাম রতন চ্যাটার্জি, গরিবের সংসার, চাকরির জন্য মরিয়া। আমি হব তোর 70 বছরের জেঠু শম্ভুনাথ চ্যাটার্জি। তোকে নিয়ে সুধীর সেনের ঠিকানায় যাব, টোপটি ফেলবো। মাছ ধরা পড়ে কিনা দেখাই যাক না। ঠিক আছে, অভিনয়ের দায়িত্বটা না হয় আমার উপরেই ছেড়ে দাও। তবে তুমি বুড়ো হবে কি করে? ওরে রতন, তোর একটা চাকরি না করলে আমাদের সংসার চলবে কি করে? হ্যাঁ, দারুণ! সাদা দাড়িগোঁফ লাগালে কেউ চিনতেই পারবে না। একটা লাঠি নিও, দরকারে আত্মরক্ষার কাজেও লাগবে। লাঠি তো থাকবেই, আর পাঞ্জাবির পকেটে থাকবে একটা লোডেড রিভলভার। তোমার কি মনে হয় এরা সত্যিই কিডনি পাচারকারী চক্র? শুধু কিডনি পাচারকারী নয় বাবা, এদের জাল অনেক বড়। দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, দেশের নানা জায়গায় ছড়িয়ে আছে। এমনকি বিদেশেও, জানিস তো, সেখানেও যোগাযোগ থাকতে পারে। তা সেটা অবশ্য আমার সন্দেহ। দক্ষিণ ভারতে কিছু অসাধু ডাক্তার মোটা টাকার বিনিময়ে এইসব পাচার করা অঙ্গ প্রতিস্থাপন করে। তাহলে এবার শিকারকে ফাঁদে ফেলার পালা। ঠিক তাই, চাকরি প্রার্থী সেজে ওদের বিশ্বাস অর্জন করতে হবে। পরদিন সন্ধ্যায় হাওড়া স্টেশন। ট্রেনে ওঠার আগে অস্মিত বলল, জেঠু, টিকিটটা সামনে রেখো কিন্তু। ওরে রতন, আমার তো বয়স হয়ে গেছে, সবকিছু কি আর মনে থাকে? আরে বাহ, চমৎকার! তুমি তো পুরো শম্ভুনাথ চ্যাটার্জি হয়ে গেছো। রাত 9:30টার সময় রেড ডায়মন্ড এক্সপ্রেস নিশিগঞ্জ স্টেশনে ঢুকল। সাদা দাড়ি গোঁফে আবৃত অমরেশ ধুতি পরে এসেছে। কম দামি সুতির শার্ট পরা অস্মিতের চালচলনে অভাবী বেকার ছেলের ছাপ। প্ল্যাটফর্মে নামতে নামতে অমরেশ ফিস ফিস করে বললেন, এখন থেকে কিন্তু সাবধান। সামনে হয়তো এমন অনেক লোক আছে যারা মানুষের শরীরকেও
ব্যবসার পণ্য মনে করে। সাবধান। চিন্তা নেই জেঠু, আজ থেকে আমি রতন চ্যাটার্জি। ওরা স্টেশন থেকে বাসে গ্রাম শিমুলহাটিতে নামলো। ধান ক্ষেতের গ্রামের মাটির ঘরের মাঝে মাঝে দুই একটি কোঠা দেখা যাচ্ছে। একটি চায়ের দোকানের মালিককে অমরেশ বললেন, ও ভাই, গ্রামে সুধীর বাবুর বাড়ি কোথায় বলুন তো? হ্যাঁ, ওই মাটির রাস্তাটা দিয়ে সোজা চলে যান। একটা ডান দিকে ওই দিকের বিপরীতে যে তিনতলা বাড়ি, ওইটাই হচ্ছে ওই সুধীর বাবুর বাড়ি। তা আপনি কি সুধীর বাবুর আত্মীয়? না না, উনি কলকাতায় গিয়ে আমার ভাইপোকে একটা চাকরি দেবেন বলেছিলেন। উনি নাকি খুব বড় ব্যবসায়ী। শুনেছি এখন উনি একটা ওই সিমেন্ট কোম্পানির ম্যানেজার। তা আগে এখানে না ওষুধের ব্যবসা করতেন। চেন্নাইয়ের এক মহিলাকে বিয়ে করে রাতারাতি ধনী হয়েছেন। এখন সুধীর দাস শ্বশুর ডক্টর ভেঙ্কটেশ রাও, সেও তো খুব নাম করা ডাক্তার। গরিব মানুষদের বিনে পয়সায় চিকিৎসা করেন। অমরেশরা দিঘির বিপরীতে ভবন নামে একটি প্রাসাদের গেটে এসে দাঁড়ালো। এক যুবক গ্যারেজে গাড়ি পরিষ্কার করছে। লাল রং করা, চাপদাড়ি মুখে যুবকটি। কি চাই? সুধীর বাবু, মানে সুধীর সেন আছেন? উনি আমার ভাইপোকে চাকরি দেবেন বলেছিলেন। দাঁড়ান, আমি খবর দিচ্ছি। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর ভেতর থেকে পায়ের নুপুরের মৃদু শব্দ ভেসে এলো। তারপর ধীরে ধীরে দরজাটি খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়েছিল বছর 25-26-এর এক তরুণী। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, বড় বড় কালো চোখে কৌতূহলের ছাপ। পরনে হালকা নীল রঙের শাড়ি, সঙ্গে মানানসই ব্লাউজ। কপালে ছোট্ট লাল টিপ, গলায় সোনার পাতলা চেন এবং হাতে কয়েকটি চুড়ি। দেখে বোঝা যাচ্ছিল তিনি বাঙালি নন। দরজার বাইরে অমরেশ ও অস্মিতকে দেখে তিনি এক মুহূর্ত বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। তারপর মিষ্টি হেসে ভাঙা বাংলায় বললেন, আপনারা কোথা থেকে আসছেন? আমরা হাওড়া থেকে এসেছি মা। তা সুধীর বাবু আমার এই ভাইপোর রতনকে চাকরির জন্য আসতে বলেছিলেন। আসুন আসুন, ভেতরে আসুন, বসুন। আমার হাজব্যান্ড বাথরুমে আছেন, এখনই আসবেন। দেখছিস, ঘরটা একেবারে ডাক্তারের চেম্বারের মতো। শুনেছি গরিবদের চিকিৎসা করেন। মানুষকে নিজের হাতে রাখতে ওরা এমন অনেক কিছুই করে, বুঝলি? এই দেখ না, ওদের চাকর এসে চা বিস্কুট দিয়ে গেল। বেকার চাকরি প্রার্থীর এমন আপ্যায়ন দেখেছিস কখনো? চায়ে ঘুমের ওষুধ দেওয়া নেই তো? না না, ওসব কিছু নেই, ভয় নেই, নিশ্চিন্তে খা। ধীর পায়ে ঘরে প্রবেশ করলো সুধীর। তার মুখে ছিল উদ্বেগের ছাপ, আর চোখ মুখে ফুটে উঠছিল গভীর চিন্তার রেখা। ঘরে ঢুকেই সে উপস্থিত সকলের দিকে একবার তাকালো, আর সেই মুহূর্তে ঘরের পরিবেশ আরো ভারী ও রহস্যময় হয়ে উঠল। সুধীরের আগমন যেন পুরো ঘরের পরিবেশটাই বদলে দিল। তার পরনে ছিল হালকা রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা। মুখে ক্লান্তির ছাপ থাকলেও চোখে ছিল দৃঢ়তা ও উদ্বেগের মিশ্র অভিব্যক্তি। ঘরে প্রবেশ করে তিনি চারপাশে একবার তাকালেন, তারপর ধীর কণ্ঠে বললেন, আপনারা হাওড়া থেকে? হ্যাঁ, নমস্কার। আমি অমৃত লজের কর্মী অমরেশ। আমার ভাইপোকে চাকরি দেওয়ার কথা বলেছিলেন। রতন কোথায়? আগে স্যার, আমি রতনের ছোট ভাই অস্মিত। মা ছোট ভাই বোন নিয়েই আমার খুব কষ্টের সংসার। আপনি যদি একটা চাকরি দেন তো খুব উপকার হয় স্যার। আমি ওদের জ্যাঠা, বয়স হয়েছে বাবা, বেশি সাহায্য করতে পারি না, তাই বাবা তোমাদের কাছে এসেছি। তোমার মার্কশিট দেখাও। এই যে স্যার। মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাশ করেছো। কলেজে পড়ছো না কেন? স্যার, অভাবের সংসার, চাকরি পেলে প্রাইভেটে এইচএস দেব। এখন কি করো? টিউশন করি, সাথে জ্যাঠামশাইয়ের দোকানে সাহায্যও করি টুকটাক। তোমার মতো ছেলেকে সাধারণ লেবারে কাজ করতে দেওয়া যায় না।
স্টোর কিপারের কাজ করলে কেমন হয়? স্যার, যদি পশ্চিমবঙ্গেই হয় তাহলে মায়ের সঙ্গে যোগাযোগটা রাখতে পারবো। তোমার স্বাস্থ্য রিপোর্টে দেখছি উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, ওজন 65 কেজি। রক্তের গ্রুপ বি পজিটিভ। আচ্ছা, চাকরির জন্যই করছি স্যার। তোমাদের কয়েকদিন থাকতে হবে। আমার শ্যালক রাওকে বলে দেখি কোনো ক্লারিক্যাল পদে ঢোকানো যায় কিনা। আঙ্কেল, এই 3,000 টাকা রাখুন। বিধান সরণের একটা লজে উঠুন। কাল সকাল 10টায় আমি অফিসারকে নিয়ে আসছি। তা আমরা কি ওই সিমেন্ট অফিসে গিয়ে দেখা করতে পারি? না আঙ্কেল, না। আপনি বয়স্ক মানুষ, কষ্ট করবেন না। আর কাউকে সিমেন্ট প্ল্যান্টের কথা বলবেন না। ব্যাগ ডোরে ঢোকাতে গেলে গোপন রাখতে হবে। আগে বাবা, বুঝলে তো, আমরা তো গ্রামের মানুষ, কিছুই চিনি না। আমার উপর ভরসা রাখুন, আমি যা বলবো তাই করবেন, তাহলেই চাকরিটা হয়ে যাবে। তা বাবা, তোমার উপরে বিশ্বাস করেই বাবা এত দূর এসেছি। বিধান সরণি সুরভি লজে ফিরে স্নান খাওয়া সেরে অমরেশ নকল চুলদারি খুলতে খুলতে বললেন, আমি এখনই শিমুলহাটি নার্সিংহোমে যাচ্ছি। ডক্টর রাওয়ের রোগী সেজে খোঁজ নেব ওখানে আদৌ কিডনি ট্রান্সপ্লান্টেশন হয় কিনা। আরে, কিন্তু হোটেলের ম্যানেজার তো জানে তুমি বৃদ্ধ লোক। এখন যদি আসল চেহারায় বেরো, ধরা পড়ে যেতে পারো তো। হ্যাঁ, তো চিন্তা নেই, ম্যানেজারকে এড়িয়েই বেরোবো। ফেরার সময় আবার বৃদ্ধ সেজে না হয় ঢুকবো। তাহলে কি কিছু সূত্র পেয়েছো? 5 জন অপরাধীর মধ্যে 2জনের তো খোঁজ পেলাম, কিন্তু ডাক্তার আর বাকি 2জনকে এখনো পাইনি। আমাকে যদি সত্যি ওই নার্সিংহোমে ভর্তি করে? সেটাই তো চাই, চাকরির টোপ দিয়ে তোকে টেস্টের নাম করে ভর্তি করাবে। তুই শুধু একটু সাহস রাখিস। উম, আগে সিমেন্ট প্ল্যানেটের সোমেশ্বর বাবুই তো ইন্টারভিউটা নেবেন। কোনো সমস্যা নেই, সবটাই ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট। কি কিছুই বুঝতে পারছিস না? তাহলে সেই চিঠিটা থানায় দিলেই তো হয়। না না, চাকরি দেওয়ার নামে প্রতারণার মামলা হলে ওরা হয়তো জামিন পেয়ে যাবে। আমাদের বড় প্রমাণ দরকার, বুঝলি? আর অয়ন? অয়ন এলেও এখানে অপরাধীদের চিনতে পারবে বলে আমার মনে হয় না। কারণ দেখ, ওরা মুখোশ পরেই কাজ করে, তাই ওদের হাতে নাতে ধরতে হবে। আমাকে যদি অপারেশনের থিয়েটারে নিয়ে যেতে চায়, তাহলে ডাক্তার হোক বা অন্য কেউ, কাউকে ছাড়বো না। ভয় পাচ্ছিস? শুধু একটা ব্যাপার, যদি ঘুমের ওষুধ দিয়ে দেয়। আমি সবসময় তোর আশেপাশেই থাকবো, চিন্তা করিস না। তাছাড়া একজন অশিক্ষিত বৃদ্ধ অভিভাবকের সই ছাড়া ওরা অপারেশন করতে মনে হয় না খুব সাহস পাবে। তারপর? তারপর পুলিশের সামনে ওদের মুখোশটা খুলে দেবো। কিছুক্ষণ পরে অমরেশ লজ থেকে বেরিয়ে অটোরিকশায় শিমুলহাটির উদ্দেশ্যে রওনা হলেন। নার্সিংহোমে ঢুকে রিসেপশনের সামনে দাঁড়াতেই এক নার্স বলল, কাকে চান? আমি কিডনির রোগী, ডাক্তার রাওকে একটু দেখাতে চাই। উনি কি আজ আছেন? না, উনি কাল আসবেন। তবে অনন্ত সিনহা বাবুর সঙ্গে কথা বলতে পারেন। অমরেশ সিনহার চেম্বারে ঢুকলেন। কি সমস্যা আপনার? কিডনির অসুখ, ডাক্তার রাওয়ের কাছে এসেছি। আপনার বাড়ি কোথায়? আহ, বর্ধমানে। শুনেছি ডক্টর রাও নাকি কিডনি ট্রান্সপ্লান্টেশনে খুব নাম করা। আপনার কিডনি নষ্ট হয়েছে? হ্যাঁ, ডাক্তার তো তাই বলেছেন। প্রেসক্রিপশন এনেছেন? না না। কিডনি ডোনার আছে? না না, তবে শুনেছি আপনারা নাকি ব্যবস্থা করে দেন। ব্যবস্থা করা যাবে, কিন্তু খরচ প্রায় 6 লাখ টাকা। আমি রাজি, আমি রাজি আছি। আগে সুস্থ হতে চাই। আপনার ব্লাড গ্রুপ? ও ও পজিটিভ। ও পজিটিভ কিডনি পেতে একটু সময় লাগবে। যাদের এখানে ট্রান্সপ্লান্টেশন হয় বা হয়েছে, তারা কি সুস্থ আছেন? অবশ্যই। এই তো কমল হালদার নামে একজন আছেন, কয়েকদিন আগে অপারেশন হয়েছে। দোতলায় কমল হালদারের কেবিনে ঢুকে অমরেশ বললেন, নমস্কার, একটা কথা বলতে চাই আপনাকে। বলুন, কি কথা বলতে চান? আপনার কিডনি ট্রান্সপ্লান্টে কত খরচা হয়েছে?
ও 6 লাখ টাকার কিছুটা বেশি হবে হয়তো। তা কবে অপারেশন হয়েছে? অপারেশন 18ই মে গত মাসের। যিনি কিডনি দিয়েছেন তার নাম জানেন? না না না, জানার দরকারই বা কি? জানেন না? দাতার নাম না জানলে কিন্তু সেটা বেআইনি। পাচার করা কিডনিও হতে পারে সেটা। আহ কি বলছেন? কি বলছেন? এখানে সব না না, এখানে সব তো হয় না। চাকরির লোভ দেখিয়ে যুবকদের এনে কিডনি কেটে নেওয়া হয়। এটা কি আপনি জানেন? আপনি এসব জানলেন কোথা থেকে? আহ এসব জানলেন কোথা থেকে? গোপন সূত্রে। আচ্ছা, আমি বরঞ্চ এখন আসি। ঠিক তখনই এক নার্স ঘরে ঢুকলো। হ্যাঁ, নার্স, একজন লোক এসেছিল। বলছিল আমার শরীরে নাকি পাচার করা কিডনি বসানো হয়েছে। আহ, আহ। নার্স বিস্মিত হয়ে খবরটা অনন্ত সিনহাকে জানালো। লোকটার চেহারা কেমন ছিল? ওই বাদামি গেঞ্জি, নীল প্যান্ট, বেশ স্বাস্থ্যবান লোকটি। সে তাহলে গোয়েন্দাগিরি করতে এসেছে। ড্রাইভার, গাড়ি বের করো, ওই লোকটাকে খুঁজে বের করতে হবে। এদিকে বৃদ্ধ বেশে রাস্তা দিয়ে হাঁটছিলেন অমরেশ। হঠাৎ কালো অ্যাম্বাসেডর গাড়ি তার সামনে থামলো। কাকু, আপনি কি ভাইপোর চাকরির ব্যাপারে শিমুলহাটিতে গিয়েছিলেন? হ্যাঁ বাবা। বাদামি গেঞ্জি পরা একটা লোককে যেতে দেখেছেন? না বাবা, এমন তো কাউকে দেখিনি। আচ্ছা, ঠিক আছে। তারপর অমরেশ একটি অটোরিকশায় উঠে সুরভি লজের দিকে রওনা দিলেন। পরদিন সকালে স্নানাহার সেরে অমরেশ ও অস্মিত সুরভি লজের ঘরে অপেক্ষা করছিল। প্রায় 9:30টার সময় একটি টয়োটা গাড়ি এসে লজের সামনে থামলো। গাড়ি থেকে নেমে এলো সুধীর ও এক মধ্যবয়স্ক ভদ্রলোক। লজের ম্যানেজারের কাছে নিজেদের পরিচয় দিয়ে তারা অস্মিতদের ঘরের নম্বর জেনে নিল। দরজায় কড়া নাড়তেই অমরেশ দরজা খুলে দিলেন। আসুন আসুন। ঘরে ঢুকে সুধীর ও ভদ্রলোক দুটি চেয়ারে বসলো। ভদ্রলোকের পরনে স্যুট টাই, হাতে একটি ব্রিফকেস। সুধীর চশমা খুলে পরিচয় করিয়ে দিল। ইনি মিস্টার সোমেশ্বর রাও, সিমেন্ট প্ল্যান্টের সুপারভাইজার। অস্মিত, তোমার যা প্রশ্ন আছে করতে পারো। আগে তোমার মার্কশিটটা দেখি। অস্মিত মার্কশিট এগিয়ে দিতেই তিনি কিছুক্ষণ দেখে মাথা নাড়লেন। শুধু পাস করেছো, টেকনিক্যাল কাজ দেওয়া যাবে না, তবে অফিসিয়াল ধরনের কাজ দেওয়া যেতে পারে। কি ধরনের কাজ স্যার? লেবারদের তদারকি করবে, তাদের উপস্থিতি নেবে, কাজ ঠিকমতো হচ্ছে কিনা সেটা দেখবে। স্যার, প্রয়োজনে আমি পরিশ্রমের কাজও করতে পারবো। আরে না না, তোমাকে শ্রমিকের কাজ করতে হবে না। শুরুতে 10,000 টাকা বেতন পাবে, পরে অভিজ্ঞতা বাড়লে বেতনও বাড়বে। আমি পারবো স্যার। কবে থেকে কাজে যোগ দিতে হবে? তার আগে কিছু নিয়ম আছে, মেডিকেল টেস্ট ও পুলিশ ভেরিফিকেশন হবে। সব ঠিক থাকলে 1 সপ্তাহের মধ্যেই যোগদান করতে পারবে। এই বলে তিনি ব্রিফকেস থেকে একটি ফর্ম বার করলেন। এখানে নাম ঠিকানা লিখে সই করো। অস্মিত ফর্ম পূরণ করে সই করলো। তারপর সোমেশ্বর একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে দিয়ে বললেন, এই নাও, এখানে মেডিকেল পরীক্ষার জন্য কোথায় যেতে হবে তা সব লেখা আছে। বাবা, আমি তো নতুন লোক, কোথায় যেতে হবে একটু বুঝিয়ে বললে বাবা সুবিধা হতো। এখানে লেখা আছে হ্যাপি নার্সিং হোমেই মেডিকেল টেস্ট করাতে হবে। ঠিকই আছে। কাল সকাল 10টার মধ্যে হ্যাপি নার্সিং হোমে পৌঁছে যাবেন। অটো রিক্সায় গেলেই হবে, খুব দরকার হলে আমি গাড়িও পাঠাতে পারি। বাবা, আমরা অটোতেই চলে যাব, কোনো অসুবিধা হবে না। কিছুক্ষণ পরে সুধীর ও সোমেশ্বর বিদায় নিয়ে চলে গেল। দরজা বন্ধ হতেই অমরেশ ও অস্মিত আবার চিঠিটা পরীক্ষা করতে লাগলো। দেখছিস, সিমেন্ট কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট অর্ডার, নিচে আবার সোমেশ্বর রাবের সই। আমার তো মনে হচ্ছে এগুলো আগে থেকেই ছাপানো থাকে, শুধু শিকারে নাম বসিয়ে দেয়। আমারও তাই মনে হচ্ছে, তবু নিশ্চিত হতে হবে। আমি তো আগেই খোঁজ নিয়েছি, সিমেন্ট প্ল্যান্টের সোমেশ্বর নামে কেউ নেই। তবুও একবার যাচাই করে আসি, বুঝলি?
অস্মিতকে লজে রেখে অমরেশ অটো রিক্সায় দুর্গাপুর সিমেন্ট প্ল্যান্টে পৌঁছলেন। গেটের কাছে নিরাপত্তারক্ষীকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখিয়ে বললেন, আচ্ছা, শুনুন, এখানে সোমেশ্বর রাও নামে কোনো সুপারভাইজার আছেন? যুবক প্রহরী চিঠিটি পড়ে ভুরু কুঁচকে বললেন, আপনি ভুল জায়গায় এসেছেন। কেন বলুন তো? উনি আসলে আমার ভাইপোকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন। এটা সিমেন্ট প্ল্যান্ট, আর চিঠিতে লেখা আছে সিমেন্ট কোম্পানি। ঠিকানাটাও ভুল। আপনার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমার পরামর্শ, এই চিঠি নিয়ে থানায় যান, পুলিশে অভিযোগ করুন। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে সন্দেহটা ঠিকই ছিল। এবার ওদের জালে পা দিয়ে ওদেরকেই ধরতে হবে। পরদিন সকাল 10টায় অস্মিতকে নিয়ে অমরেশ হ্যাপি নার্সিংহোমে হাজির হলেন। ডক্টর ভেঙ্কটেশ রাওয়ের চেম্বারের বাইরে অনেক রোগী বসে। উনি বিনা ফিজে গ্রামের লোকেদের চিকিৎসা করছেন। রিসেপশনে ভদ্রমহিলাকে দেখালে উনি অনন্ত সিনহার কাছে পাঠালেন। তুমি অস্মিত, সুধীরবাবুর সুপারিশে প্ল্যান্টে কাজ পাচ্ছ তো? ডক্টর রাও রোগী দেখা সেরে আর দেখবেন। হ্যাঁ, সোমেশ্বর রাও টেস্টের জন্য এখানেই পাঠালেন। বেলা 11টার সময় অস্মিতকে ডাক্তারের চেম্বারে নিয়ে গেলেন। বৃদ্ধবেশী অমরের সাথে গেলেন। সিরিঞ্জে করে অস্মিতের ব্লাড নিয়ে অনন্তকে দিয়ে ডক্টর রাও ল্যাবে পাঠালেন। অস্মিতের তলপেট ধরে জোরে চাপ দিতেই ও মুখে উহ শব্দ করে কুঁকড়ে গেল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল। ডক্টর রাও এসে অমরেশকে বললেন, আপনার ভাইপোর অ্যাপেন্ডিসাইটিস আছে, এক্স রে করতে পাঠাচ্ছি, অপারেশন করতে হতে পারে। ওই হলে ও কি ধরনের কষ্ট হতে পারে ডাক্তারবাবু? পেটে ব্যথা হয়, হলে কাজ করতে পারবে না। অস্মিত এক্স রে করিয়ে চেম্বারে এলো। এক্স রে প্লেট দেখে ডাক্তার রাও বললেন, অ্যাপেন্ডিক্স বেশ বড় হয়ে গেছে, আজই তুমি ভর্তি হয়ে যাও। আগামীকাল 9টার মধ্যে অপারেশন করব, তাহলে মেডিকেলি ফিট হয়ে কাজে যোগ দিতে পারবে। আচ্ছা ডাক্তারবাবু, এতে কোনো ভয় নেই তো? মানে অজ্ঞান করে অপারেশন হবে? না, কোনো ভয় নেই। লোকাল অ্যানেস্থেটিক দিয়েই অপারেশন করব। 3 দিনের মধ্যেই ও সুস্থ হয়ে কাজে যোগ দিতে পারবে। ডক্টর রাও অনন্তকে নির্দেশ দিলেন ফর্ম ফিল আপ করে অস্মিতকে কেবিনে ভর্তি করতে। কিছুক্ষণ পরে বন্ডে সই করিয়ে নার্স এসে কাগজপত্র নিয়ে গেল। সুস্থ সবল অস্মিত বেডে শুয়ে হাত ছড়িয়ে নিজের পেশিগুলোকে একবার ফুলিয়ে দেখে নিল। সিস্টার, আমার ভাইপোর অপারেশন নিয়ে কোনো চিন্তা আছে? খুব ভয় লাগছে বাবা, আমার খুব ভয় লাগছে। একদম চিন্তা করবেন না, অ্যাপেন্ডিক্সের অপারেশন খুবই সাধারণ ব্যাপার। তাছাড়া ডক্টর রাও বড় সার্জন, অপারেশন করে 2 দিনের মধ্যেই ছুটি পেয়ে যাবে। কথা বলতে বলতে নার্স অস্মিতের হাতে একটি ইঞ্জেকশন দিতে এগিয়ে এলো। এটা কিসের ইঞ্জেকশন দিচ্ছেন সিস্টার? অ্যান্টি টিটেনাস ইঞ্জেকশন, ওটা অপারেশনের আগেই দিতে হয়। নার্স চলে গেলে অমরেশ ভাইপোকে আশ্বস্ত করে বললেন, এটা নিলে কোনো ক্ষতি হয় না রে, ভয় পাবি না, আমি সব সময় তোর পাশে আছি, চিন্তা করিস না রে অস্মিত। ভয় পাচ্ছি না, ডাক্তার তো লোকাল অ্যানাস্থেটিক করবে। উটিতে নিয়ে যাওয়ার আগে যদি কোনো গোলমাল দেখি, পা দিয়ে ডাক্তারের হাতটাই ভেঙে দেবো। এমন সময় দরজা ঠেলে পর্দা সরিয়ে সুধীর ঢুকলো। অস্মিত ও অমরের সঙ্গে সঙ্গে সংযত হয়ে গেল। শুনলাম তোমার অ্যাপেন্ডিক্স হয়েছে। চিন্তা করো না, ছোটখাটো অপারেশন, তুমি খুব তাড়াতাড়ি কাজে যোগ দিতে পারবে, চিন্তা নেই। আমার ভাইপো আসলে একটু ভয় পায়, একটু নার্ভাস প্রকৃতির। অপারেশনের সময় যদি ডাক্তারবাবুকে বলে, মানে একটু যদি বলে আমাকে ওখানে থাকতে দেন, তাহলে খুব উপকার হয় আমাদের। আমি কাল অস্মিতের অপারেশনের সময় থাকবো, আপনি যাতে ওটিতে থাকতে পারেন সেই ব্যবস্থা আমি করে দেবো। তবে রাতে আত্মীয়দের কেবিনে থাকা নিষেধ। সুধীর চলে গেলে কেবিনের দরজা বন্ধ করে অমরেশ নিচু স্বরে বললেন, আমি এখনই থানায় যাব, বুঝতে পেরেছিস? ওদের বিরুদ্ধে অভিযোগ জানাবো।
রাতে এসে তোকে দেখে যাব, কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবি, ঠিক আছে? তোমাকে রাতে আসতে হবে না, একেবারে কাল সকাল 9টায় সময় পুলিশ নিয়ে চলে এসো। অস্মিতের কথা শেষ হতেই কলিং বেল বেজে উঠল। অমরেশ দরজা খুলতেই এক কর্মচারী ট্রেতে করে দুপুরে রোগীর মিল, মাছ ভাত এনে টেবিলে রেখে গেল। তুমি আগে হোটেলে যাবে, গিয়ে খেয়ে দে তারপর থানায় যাবে। ঠিক আছে, আর কিছু বলার আছে তোর? হ্যাঁ, এই নার্সিংহোমে কিডনি পাচারের গোপন চক্র চালায় 4জন লোক: ডক্টর রাও, অনন্ত, সুধীর আর ওদের গাড়ির লাল টুপিওয়ালা ড্রাইভার। এছাড়াও সোমেশ্বর রাও জড়িত থাকতে পারে। ওর আসল পরিচয় সন্দেহজনক। অর্থাৎ এই চক্রের মূল সদস্য হচ্ছে 5জন, তাই তো? চিন্তা করিস না, কালকে ওদের খেলা শেষ। আমার বিশ্বাস অন্য নার্স বা স্টাফেরা কিচ্ছু জানে না। আমি চাই এই পঞ্চদানবকে একসঙ্গে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিতে। অমরেশ প্রথমে শহরের পুলিশ স্টেশনে গেলেন। অমরেশ থানার পুলিশ অফিসার ইনচার্জকে কার্ড দেখিয়ে বললেন, কলকাতার যুবক অয়ন, তাকে কারখানায় চাকরি দেওয়ার নাম করে প্রতারকরা দুর্গাপুরে নিয়ে আসে। মেডিকেল টেস্টের নাম করে কোনো এক নার্সিং হোমে তার কিডনি কেটে নিয়েছে এই কিডনি পাচারকারীটা। সেই কেসের কিনারা করতেই এখানে আমার আগমন। অপরাধ দমন শাখা কেসটা দেখছে, আমরাও তদন্ত করে দেখেছি। বিহারের একটি কিডনি পাচারকারী চক্র অল্প শিক্ষিত ও অশিক্ষিত যুবকদের শ্রমিকদের কাজ দেওয়ার নাম করে ফাঁদে ফেলে, তারপর অ্যাপেন্ডিসাইটিসের অজুহাতে তাদের কিডনিটা কেটে নেয়। আপনি কি বৃদ্ধের বেশে এখানে কিডনি পাচারের তদন্ত করছেন? হ্যাঁ, গোপন সূত্রে আমি শিমুলহাট্টি গ্রামে সুধীর সেনের বাড়িতে গিয়েছিলাম। আমার সহকারী অস্মিত দরিদ্র চাকরি প্রার্থী সেজেছিল, আর আমি সেজেছিলাম বৃদ্ধ জ্যাঠামশাই। সুধীর সেন চাকরি টোপ দিয়েছে। কে একটা রাও, কি সোমেশ্বর রাও নামে এক ভুয়ো ব্যক্তি সিমেন্ট প্ল্যান্টে চাকরি দেওয়ার কথা বলে ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়েছে। সেই সূত্রে অস্মিতকে হ্যাপি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে, আর ডাক্তার ভেঙ্কটেশ রাও পরীক্ষা করে বলেছেন যে অস্মিতের নাকি অ্যাপেন্ডিসাইটিস আছে। আগামীকাল অপারেশন, আর অপারেশনের নামে তার কিডনিটি তুলে নেওয়ার পরিকল্পনা প্রায় কমপ্লিট। কি বলছেন? ডাক্তার রাও তো 4 মাস আগেই চেন্নাই থেকে এসে এখানে প্র্যাকটিস শুরু করেছেন। গরিব মানুষের কাছে তিনি প্রায় দেবতার মতোই কিডনি বিশেষজ্ঞ। হ্যাঁ, সেই দেবতার মুখোশের আড়ালেই তো একজন ঘৃণ্য অপরাধী লুকিয়ে আছে, তাই না? হ্যাপি নার্সিং হোমে কয়েকজন রোগীর শরীরে পাচার করা কিডনি প্রতিস্থাপন করাও হয়েছে। কি একটা হালদার নামে এক রোগীর শরীরে ডোনারের নামবিহীন একটি কিডনি বসানো হয়েছে, খোঁজ নিয়ে দেখতে পারেন। তাহলে এখনই ফোর্স পাঠিয়ে সুধীর সেন আর ডাক্তার রাওকে গ্রেপ্তার করি? না না, আগামীকাল ওরা নিজেরাই হাতে নাতে ধরা পড়বে, আপনাকে এখন আর এত কষ্ট করতে হবে না। আপনি যা কাজ করুন, আপনার ফোন নাম্বারটা দিন, আমি ফোন করলেই আপনি ফোর্সটি নিয়ে চলে আসবেন। বুঝতে পেরেছেন স্যার? ঠিক আছে, তবে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে সোমেশ্বর রায়ের নাম আছে, তার বাড়ি কোথায়? আদৌ ওই নামে কেউ নেই। হোটেলে এসে অস্মিতকে এই লেটারটি দেওয়া হয়েছে। কাল সুধীরকে ধরতে পারলে তার খোঁজটিও পাওয়া যাবে। গুড লাক মিস্টার চ্যাটার্জি, আপনার ফোন পেলেই আমি ফোর্স পাঠাবো। অমরেশ থানা থেকে বেরোলেন। তিনি রাত্রে আবার হ্যাপি নার্সিং হোমে এলেন। জ্বালা দিয়ে দেওয়া ফলাহার খেয়েই না শরীরে জোর বাড়াচ্ছি, কার কাজে লাগবে না। যদি ওরা তোর আসল পরিচয় জেনে যায় তাহলে আক্রমণ করতে পারে। তুই বরঞ্চ একটা কাজ কর, এই পিস্তলটা রাখ তোর কাছে। ঠিক আছে, বিছানার তলায় লুকিয়ে রাখছি। কোনো ভয় নেই, কাল সকাল 8টার আগেই আমি নার্সিং হোমে চলে আসবো। বন্ডে আমার সই আছে, আমার উপস্থিতিতেই ওরা অপারেশন করতে চাইবে। প্রয়োজন হলে ফোন করবি, ভয় পাবি না একদম। আর ষড়যন্ত্রকারীদের দেখলেই আমি পুলিশে খবর দেব, আর ঠিক তারপরেই তুই শুরু করবি তোর অ্যাকশন, ঠিক আছে? আমি প্রস্তুত আছি। রাতে সুরভি লজে ফিরে অমরেশ দেখলেন রাস্তার ধারে দাঁড়ানো একটি গাড়ির ড্রাইভারের আসনে বসে সোমেশ্বর রাও তার দিকে তীক্ষ্ণ নজর রাখছে। অমরেশ কিছু না দেখার ভান করে লজের কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকে গেলেন। সোমেশ্বর কি আমাদের পরিচয় তাহলে জেনে গেল?
আমাদের গতিবিধি লক্ষ্য রাখছে না কি রে বাবা? যাক, ভালোই হয়েছে। ওদের একজনকে জালে ফেলতে পারলে পুরো পাচারকারী চক্রটা কিন্তু ধরা যাবে। পরদিন সকাল 5টায় ঘুম থেকে উঠে অমরেশ প্রাতকৃত্য সেরে চা খেলেন। তারপর নকল চুল ও দাড়ি পরে বেরোতে প্রস্তুত হলেন। আজকে একটু সাবধানে চলতে হবে। সদর জানলার দিকে তাকাতেই দেখলেন গাড়িতে হেলান দিয়ে থুতনিতে চাপ দাড়ি রাখা সোমেশ্বর রাও এখনো নজর রাখছেন। ম্যানেজার বাবু, এই নিন লজের চাবি, আমি একটু বেরোচ্ছি। লাঠি হাতে অমরেশ বেরিয়ে পড়লেন। কিছুটা দূর থেকে সোমেশ্বর তাকে অনুসরণ করতে লাগলো। অটো, ও অটো, তো কোথায় যাবেন? থানায় চলো। আচ্ছা, ঠিক আছে, উঠে বসুন বাবু, উঠে বসুন। অটো চলতে শুরু করলো। পেছনে তাকিয়ে অমরেশ দেখলেন সোমেশ্বরের গাড়ি গলিপথ ধরে অটোকে অনুসরণ করছে। হ্যালো অফিসার, একজন পাচারকারী আমাকে অনুসরণ করছে, বুঝতে পেরেছেন? আমি থানার দিকেই আসছি। আপনি সতর্ক থাকুন, আমরা প্রস্তুত আছি। থানার সামনে এসে অটো থামলো। অমরেশ নামতেই দেখলেন 20 হাত দূরে দাঁড়ানো গাড়ি থেকে সোমেশ্বর নেমে একটি খোলা শাটারের পাশে দাঁড়িয়ে আছে। দেখি এবার কি করে বেচারা। মানিব্যাগে লাগানো ছোট আয়নায় নজর রেখে অমরেশ বাম হাতে লাঠি নিয়ে থানার গেটের দিকে এগোতে লাগলেন। এ কি, সোমেশ্বরের রুমালে মোড়া রিভলভার দিয়ে আমাকে নিশানা করেছে? মুহূর্তের মধ্যে অমরেশ ঘুরে দাঁড়িয়ে এক লাফে সরে গেলেন। গুলি ছুটে গিয়ে রাস্তার ধারে শিমুল গাছের গুড়িতে গিয়ে আঘাত করলো। দূর, লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল। ধুর ধুর ধুর। সোমেশ্বর আবার অস্ত্র তুলতে চাচ্ছিলেন। এই কি করছেন আপনি? কি করছেন? যুবক অটোচালক ঝাঁপিয়ে পড়ে সোমেশ্বরের টাই টেনে ধরলো। ছাড়, ছাড়, আমাকে ছাড় বলছি। ছাড়, ছাড়, আমাকে ছাড়। আগে বন্দুকটা ফেলুন, বন্দুকটা ফেলুন। সুযোগ বুঝে অমরেশ ছুটে গিয়ে লাঠি দিয়ে সোমেশ্বরের ঘাড়ে জোরে আঘাত করলেন। আহ, 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 আহ। আঘাতে সোমেশ্বর শাটারের নিচে পড়ে গেল। গুলির শব্দ শুনে থানার পুলিশ অফিসার ও 2জন কনস্টেবল দৌড়ে বেরিয়ে এলেন। কি হয়েছে এখানে? কে এই লোক? অফিসার, এই লোকটি আমাকে গুলি করে খুন করার চেষ্টা করছে। এই লোকটাই সোমেশ্বর রাও নামে আমাদের কাছে পরিচয় দিয়েছিল। অমরেশ সোমেশ্বরকে টেনে তুললেন এবং তার প্যান্টের পকেট থেকে মোবাইল ফোন কেড়ে নিলেন। অফিসার, সোমেশ্বর নামের এই লোকটি আমার ভাইপোকে চাকরির ভুয়ো লেটার দিয়েছে। এই মোবাইল ফোনে ওর অপরাধের গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। অফিসার, অ্যাপয়েন্টমেন্ট লেটারে করা সইয়ের সঙ্গে এর সই আপনি মিলিয়ে দেখতে পারেন। আমি আর এখানে থাকতে পারছি না, আমি ইমিডিয়েট হ্যাপি নার্সিংহোমে যাচ্ছি। ডক্টর রাও চাকরি প্রার্থী সেজে ভর্তি থাকা আমার ভাইপোর কিডনি তুলে নিতে চাইছে। আজকে অপারেশন করবেন হয়তো উনি। আমি ফোন করলেই আপনি সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে চলে আসবেন। প্রমাণ সহ ওদের একেবারে হাতে নাতে ধরিয়ে দেবো। ডিটেকটিভ চ্যাটার্জি, এ হলো জেল খাটা আসামি। এর আসল নাম শম্ভু মাস্তান। নিশ্চিন্ত থাকুন, আপনার ফোন পেলেই আমরা রওনা হব। স্যার, স্যার, আমি নির্দোষ স্যার। স্যার, দয়া করুন, আমি কিছু জানি না স্যার। আমাকে ভুল বুঝছেন। আমি নির্দোষ স্যার, আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হচ্ছে স্যার, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি সত্যি বলছি, আমি কিছু জানি না স্যার, আমাকে ফাঁসানো হচ্ছে। চুপ! চুরি ছেঁচড়ামি ছেড়ে লাট সাহেব সেজে কিডনি পাচারের ব্যবসা করছিস? থানায় চল, 2-4 ঘা খেলেই সব সত্যি বাইরে বেরিয়ে আসবে। কনস্টেবল, লোকটাকে হেফাজতে নাও, একে নিয়ে চলো। থ্যাংক ইউ অফিসার, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি নার্সিংহোমে যাচ্ছি। এই মুহূর্তে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হলেই আমি আপনাকে কিন্তু ফোন করব। ঠিক আছে মিস্টার চ্যাটার্জি, সাবধানে থাকবেন, আমরা প্রস্তুত আছি। পুলিশ শম্ভু মস্তানকে ধরে থানার ভেতরে নিয়ে গেলেন। অমরেশ দ্রুত একটি অটোরিকশায় উঠে হ্যাপি নার্সিংহোমের উদ্দেশ্যে রওনা দিলেন। তখন 8টা বেজে গেছে। হ্যাপি নার্সিংহোমে অপারেশনের প্রস্তুতি পুরো দমে চলছে। সাদা অ্যাপ্রন পরে ডক্টর রাও নিজের চেম্বার থেকে বেরিয়ে ওটির দিকে এগিয়ে গেলেন। তাকে দেখেই নার্স ও কর্মচারীরা আরো ব্যস্ত হয়ে পড়ল। অনন্ত, সবকিছু ঠিক আছে তো? জি স্যার, অপারেশন থিয়েটার প্রস্তুত। যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয়েছে, রোগীকেও তৈরি করা হয়েছে। ভেরি গুড। আজকের কাজ দ্রুত শেষ করতে হবে। এদিকে অস্মিত কেবিনে শান্তভাবে শুয়ে থাকলেও তার চোখে মুখে ছিল সতর্কতার ছাপ।
অমরের সুযোগ বুঝে বিছানার তলায় লুকিয়ে রাখা পিস্তলটি বের করে পাঞ্জাবির পকেটে গুজে নিলেন। আমি বললেই কাজ শুরু করবি, বুঝতে পেরেছিস? আগেই বলেছি আমি প্রস্তুত আছি। কিছুক্ষণ পর অনন্ত দুজন ওয়ার্ড বয়কে নিয়ে কেবিনে ঢুকলো। ওয়ার্ড বয়, রোগীকে ওটিতে নিয়ে চলো। অস্মিতকে স্ট্রেচারে শুইয়ে করিডোর দিয়ে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হলো। বাইরে থেকে সবকিছুই ছিল স্বাভাবিক চিকিৎসার প্রস্তুতির মতোই, কিন্তু অমরেশ জানতেন এই অপারেশনের আড়ালে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। অপারেশন থিয়েটারের ভেতরে উজ্জ্বল আলো জ্বলছে। স্টিলের ট্রের ওপর সাজিয়ে রাখা হয়েছে ছুরি, কাঁচি, ফোরসেপস, সিরিঞ্জ ও অন্যান্য অস্ত্রোপচারের সরঞ্জাম। অনন্ত একে একে সব যন্ত্রপাতি পরীক্ষা করে দেখছে। স্যার, সব প্রস্তুত। খুব ভালো, অ্যানেস্থেটিকের ব্যবস্থাও করে রাখো। বাইরে দাঁড়িয়ে সুধীর চুরট টানতে টানতে ডক্টর রাওয়ের সঙ্গে ফিসফিস করে কথা বলছিল। আজকের শিকারটা বেশ সবল, কিডনিটা ভালো দাম পাবে। আগে কাজটা শেষ হোক, তারপর হিসেব করা যাক। খেলা এবার শেষ। তোর থেকে সব কিছু নজরে রেখেছি, আর মোবাইলের এই ক্যামেরাতেও সুন্দর করে সবকিছু তুলে রেখেছি। আর আজই এই কিডনি পাচারকারীদের জবনিকা পতন। আপনি ওটির বাইরে থাকুন। উনি একজন বয়স্ক মানুষ, উনি থাকলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, থাকুন তাহলে। কামান অস্মিত। এবার তোমাদের আসল চেহারা বের হবে। আরে, ও ও তো অজ্ঞানী হয়নি। সবাই হাত তুলে দাঁড়াও, নইলে গুলি করে কিন্তু প্রত্যেকের হাত আমি অকেজো করে দেবো। বেকার ছেলেদের চাকরির লোভ দেখিয়ে এখানে কিডনি পাচার করছো। এরপর আইনের রাতে ধরা পড়েছে, দেখো কি হয়। অস্মিত, ফোনটা নে, ফোনটা কর তাড়াতাড়ি থানাতে। এখনই ফোন করছি আমি। আমার হাত, আমি অস্ত্র বের করার একদম চেষ্টা করবি না। কি প্রমাণ আছে যে আমি পাচারের সঙ্গে জড়িত? তোমার নার্সিংহোমের কিডনি প্রতিস্থাপনের সমস্ত রেকর্ড তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ডোনারবিহীন কিডনি কোথা থেকে এলো, আদালতে কিন্তু জবাব দিতে হবে। রেডি থেকো। একটা কিডনি কেড়ে নিলে কেউ মরে না, আমারও একটা কিডনি নেই। তাই বলে নিরীহ মানুষকে ঠকিয়ে কিডনি চুরি করার অধিকারটা তো বোধহয় কেউ পায় বলে আমার জানা নেই, তাই না? একই ডক্টর রাও আর অনন্তবাবু পালাচ্ছেন কেন? আমরা কিছুই জানতাম না। সত্যি স্যার, জানলে অনেক আগেই পুলিশে খবর দিতাম। ওটিতে একজন অপরাধী আটকে গেছে, কেউ তাকে পালাতে কিন্তু ভুলেও সাহায্য করবেন না। আপনি নিশ্চিন্তে যান, আমরা নজর রাখছি। অমরেশ গুলি করে টায়ার দুটো ফাটিয়ে দিলেন। গাড়ি আর চলবে না। দৌড়াও। সামনে এক পা এগোলে ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। আমরা ফেসে গেছি। কেউ নড়বে না, সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে। আমি স্যার নির্দোষ। সেই কথা আদালতে বলবেন। ডিটেকটিভ চ্যাটার্জি, আপনার ভাইপো খুব সাহসের পরিচয় দিয়েছে। হ্যাঁ, ওর সাহস আর বুদ্ধির জন্যই আজকে কিন্তু সমস্ত কিছু ধরা পড়েছে। আপনাদের কাছে কি কি প্রমাণ আছে? শম্ভু মস্তান সব স্বীকার করেছে। তোমরা পুলিশি তদন্তের খবর পেয়ে পালানোর পরিকল্পনা করছিলেন। ডিটেকটিভ চ্যাটার্জি, এই কিডনি পাচারকারী চক্রকে ধরবার জন্য বিভাগ আপনাকে পুরস্কৃত করবে। দেখুন, মানুষের উপকার করাটাই আমার কাছে সব থেকে বড় পুরস্কার। কেসটা শেষ পর্যন্ত সফল হলো। আর একটা অপরাধ চক্রেরও ইন্দ্রপতন ঘটলো। চল, এবার একটু বরঞ্চ বিশ্রাম নিই।